ধর বাবা ধরো ওকে। আয় আমি বয় আগায়। ওঠ ওঠ আরে ওঠ। আমার কথা শুনিস না না? দেখ এবার তোর আমি কি অবস্থা করি। আমার কথা না শোনার ঝালা তোকে আমি এবার দেব। বৌমা কি করো তুমি? এই কাজটা করে না। চুপ, একদম চুপ করে থাক। আমার কথা শুনিস না না? আমি তোকে যা বলি আমার মুখের উপর তর্ক। দেখ আজ তোর আমি কি অবস্থা করি। ওই এখনো সময় আছে, তুই এই সয় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দে, তাহলে তোকে আমি ছেড়ে দেব। না না, তুমি এই কথাটা বাদ দাও। তুমি আমাকে যা কো তাই তো করি। সই সম্পত্তিকে লিখে দেওয়া লাগবে। আমার তো একটা মাত্র সওয়াল, সেই সওয়ালের জন্য তো সব কিছু রেখে যাব। তখন তো তোমারই হবে। এক্সট্রা করে কিসের জন্য সম্পত্তি লিখে দেওয়া লাগবে? আরে ওইটাই তো কথা, তুই যখন মরে যাবি তখন এই সহায় সম্পত্তি সবকিছু তো তোর ছেলেরই হবে, তাহলে এখন তুই লিখে দিতে সমস্যা কি? আরেকটা কথা, তোর ছেলের নামে সহায় সম্পত্তি লিখে দেওয়াও যা, আমার নামে দেওয়াও তা, তাহলে তুই কেন এত আপত্তি করছিস? এই তোর নিজের জানের কি কোনো মায়া নেই? তুই কি চাস না তুই আরো কিছু বছর সুস্থভাবে দুনিয়ার বুকে বেঁচে থাকতে? তুই যদি তাই চাইতি তাহলে তো আমার প্রস্তাবে কখন তুই রাজি হয়ে যেতি। আসলে তুই চাস না বেঁচে থাকতে, তাই না? বোমা, আমি এইটুকু বুঝে গেছি যে শেষ বয়সে আমার কি অবস্থা হবে। এত সয় সম্পত্তি সব আমার নিজের নামে লেখা, তারপরও তোমার যতটা অত্যাচার সহ্য করা লাগে, আর সয় সম্পত্তি তোমাকে দিয়ে দিলে তুমি যে এক মুহূর্ত এই বাড়িতে আমাকে রাখবে না। আর যদিও বা রাখো, বিড়াল কুকুরের থেকেও অদম করে রাখবে, সেটুকু আমি খুব ভালো করে জানি। তোমার মতো একটা বেয়াদব মেয়ে এই সয় সম্পত্তির এক কানা করিও আমি লিখে দেব না। কি বললি তুই? আমি বেয়াদব না? একবার দেখ বেয়াদবের বেয়াদবি। বোমা, বোমা ছেড়ে দাও। বুঝতে পেরেছি, এইভাবে তুই সোজা হবি না। এই হাতের মারে তোকে আমি কখনোই সোজা করতে পারবো না। তোকে আমি বল সয় সম্পত্তি লিখে দিবি, বল লিখে দিবি, বল। তুমি যদি আমাকে মারিও সবাই ফেলো, এই সয় সম্পত্তির এক কানা করিও পাবে না। আমি মরে যাব, তাও তোমাকে কিচ্ছু দেব না। আমি তো এতটাও পাগল হইনি যে তোকে আমি এত সহজ মেরে ফেলবো। আরে তোর থেকে সয় সম্পত্তিগুলাও লিখে নেব আর তোকে আমি তিলে তিলে মারবো। বুঝতে পেরেছি, আমার এই অত্যাচারে তুই সোজা হবি না। তোকে এবার কি করতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। চাই আগে আমি গিয়ে আমার বাবাকে বিষয়টা বলি,
তারপর তোকে আমি দেখে নিচ্ছি। আসো তো বাবা, আসো। কোথায় নিয়ে যাইস আমার? বাবা, তুমি যে আমাকে বুদ্ধি দিলা যে তোমার ওই বুদ্ধি মোতাবেক কাজ করলে নাকি ওই বুড়িটা সয় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দেবে, কই তোমার বুদ্ধি মোতাবেক কাজ করেও তো কোনো লাভ হচ্ছে না। আমি তোকে বুদ্ধি দিলাম, আর সেই বুদ্ধি মোতাবেক তুই কাজ করলি, তাও কিছুই করতে পারলি না। না বাবা, তুমি কি জানো আমি তোমাকে বলি নাই আমার যে শাশুড়ি ও হচ্ছে একটা তিতি বেহায়া, বুঝছো? ওকে তুমি হাজার মারো হাজার কাটো, ওর সেই লজ্জাবোধ নাই যে বাড়ি থেকে চলে যাই, নয়তো এই সয় সম্পত্তিগুলা আমার নামে লিখে দিবে। সেটা তো ওর মাথায় যায় না। ওর মাথায় একটা কথাই, ও ঘুরে ফিরে একটা কথাই আমাকে বলে যে তুমি যা ইচ্ছা তাই করো বৌমা, আমি তোমাকে এই সয় সম্পত্তি কোনোদিনও লিখে দেবো না। আমি আর কি করব বলো, আমার মাথায় আর কোনো বুদ্ধিই নেই। আমি সব বুঝতে পারছি, তোক দিয়ে এ কাজ হবে না। বাবা, আমাকে দিয়ে যদি এই কাজ না হয় তাহলে আমি মনে করি কি পৃথিবীর কাউকে দিয়েই তুমি এই কাজ করাতে পারবে না, কারণ ও আমার শাশুড়ি। ও কেমন, ও কখন কি চায়, কখন কি করে সব কিছু আমি জানি। তাহলে আমি ওকে এত নির্যাতন করছি, তাহলেই যদি ও সোজা না হয় তাহলে আর কিভাবে ওকে সোজা করবা বলো? শোন, যা কিছু করতে হয় আমাকেই করতে হবে, আমি নিজে হাতেই করব, তবেই ও ঠিক হবে, আর নইলে ও ঠিক হবে না। বাবা, তুমি তুমি আর কি করবা? তুমিই তো আমাকে বুদ্ধি দিলা, তোমার বুদ্ধি দিয়েও কোনো কাজ হলো না, আর এখন বলছো যা করার তুমি করবা। তুমি কি ভাবছো ওই তিতি বেহায়াটাকে তুমি সোজা করতে পারবা? আমার বিশ্বাস আমি যেমন ফেল মারছি তুমিও ঠিক তেমনই ফেল মারবা, তুমি জীবনেও পাশ করতে পারবে না। আরে তুই দেখ না কেন, আমি কি করি তুই খালি চেয়ে চেয়ে দেখ, যা করার আমি তুই করবি। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, দেখি তুমি কি করতে পারো। তাহলে দেখবি, তাহলে আমার সঙ্গে চল, দেখ আমি কি করতে পারি আর না পারি। ঠিক আছে, চলো। আয়। কি ব্যাপার, তোর শাশুড়ি কি এভাবে বেঁধে রাখছে? কে কি হয়েছে, কি ঘটনা কি? বিয়াই, আপনার মেয়ে না আমাকে এইভাবে বাইরে রেখেছে। দেখেন তো, আমাকে এভাবে বাইরে রেখে মারধর করে, অত্যাচার করে। আপনি আপনি মেয়ে জিজ্ঞেস করেন। আখি, তুই এত বেয়াদব কেন? তোর শাশুড়ি বাঁধন খুলে দে। এই ভাই বেঁধে রাখে নাকি ওর শাশুড়িকে? বাবা, আমি ওর বাঁধন কখনোই খুলতে পারবো না, কারণ ও আমার কোনো কথাই শুনে চলে না। না, ঠিক না বিয়ান, আমি বাঁধন খুলে দিচ্ছি। বাবা, সেটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তুমি ওর বাঁধনটা খুলে দিও না। আরে মা, আমি যা জানি তুই কি তা জানিস? কখনো তুই জানিস না তা। ও ভাই, আপনার মেয়ে আমাকে সারাক্ষণ কয় এই সহায় সম্পত্তি সব যেন তার নামে লিখে দেয়। কোন তো বিয়ে, আমার অবর্তমানে আমার সম্পত্তি কিরা পাবে? আমার বেটার সয় সম্পত্তি থাকা মানে তো সব কিছু ওর, কিন্তু ও সেটা বোঝে না। আমার প্রতিনিয়ত মারধর করে, ঠিক মতো খাইতে দেয় না। বিয়েন, আখি যেটা বলছে সেটা তো মন্দ বলেনি, ভালোই বলছে। আপনার ছেলের সম্পত্তি আর আপনার ছেলের বউ সম্পত্তি একই কথা, আখির নামে দিলে তো কোনো সমস্যা নাই, দেন না কেন? এই দেন না জন্যই তো আপনার উপরে এত অত্যাচার করে, নির্যাতন করে। আপনি নির্যাতন অত্যাচার শোবেন কেন? বিয়াই, এইসব আপনি কি করলেন? আপনার এতক্ষণ ব্যবহার আচার দেখে মনে হচ্ছিল যাক, মেয়ে এরকম, বাপটা তো অন্তত ভালো, বাপটা আমার দুঃখ কষ্টটা বুঝবি। এটা কি করলেন? সত্যি বিয়াই, আপনার কথা শুনে আমি খুব কষ্ট পাইছি। না জানি এরকম মেয়ে শাসন করবেন কিসের জন্য? শাশুড়ি অত্যাচার করিস, মারধর করিস। শাশুড়ি ঠিকভাবে দেখে রাখতে হয়, শাশুড়ি মায়ের মতো ভাবতে হয়, সেইটা বলা বাদ দিয়ে উল্টা মেয়ে কুসকাই দিলেন। সি 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 সি, ভাবতেই খুব লজ্জা হচ্ছে যে এই এমন বাপের মেয়ে আমি এই বাড়িতে আনিছি, যে কিনা মেয়ে শাসন করা বাদ দিয়ে উল্টা মেয়েকে দিয়ে শাশুড়িকে আরো অত্যাচার করার কথা কয়। এটা আমি আপনার কাছ থেকে আশা করিনি। না তো বিয়েন, আমি তো ওইভাবে বলি নাই। বাবা,
তুমি চুপ করো। তুমি দেখেছো এই বুড়ির সাহস কত বড়? এতদিন তো শুধু আমাকে বলেছে, আজকে আমার সামনে তোমাকে অপমান করেছে। আমি তোমাকে বলেছিলাম না, এই একটা তিতি বেহায়া। যদিও তিতি বেহায়া না হতো তাহলে এতক্ষণ আমাদের এত কথা বলা লাগতো না। ও এতক্ষণে সয় সম্পত্তি ঠিকই আমার নামে লিখে দিত। আমিও তো বুঝতে পারছি ও তো আসলেই তিতে বেহায়া। ও সোজা কথায় ও বাঁচবে না, ওকে বাঁকা কথাই বাঁকাইতে হবে। বাবা, তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি কি, ধর ধর ওকে, ধর। বাবা ধরো ওকে। বাবা শেষ, এখান থেকে চলো, কেউ দেখে ফেলার আগে আমরা এখান থেকে কেটে পড়ি। মা, মা, এ আখি, আখি। সোহেল, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি হঠাৎ করে দেশে চলে আসলা, তুমি তো আমাকে কিছুই বললা না। আরে তোমাকে সারপ্রাইজ দিলাম। আমি জানি আমার বউটাকে সারপ্রাইজ দিলে অনেক খুশি হবে। হঠাৎ করে যখন দেখবা আমি তোমার সামনে, কেন তুমি সারপ্রাইজটা পেয়ে খুশি হওনি? অনেক খুশি হয়েছি। স্বামীকে এত বছর পর চোখের সামনে দেখলাম, খুশি না হয়ে কি পারি বলো? আচ্ছা যাই হোক, মাকেও ডাকো, মাকেও সারপ্রাইজটা দেই। মা কোথায়? মা, মা। মা, মা, মা তো বাড়িতে নেই। মা বাড়িতে নাই মানে? মা কোথায় গেছে? মা না, মা ওই যে খালারে বাড়িতে গেছে। ওই যে খালার হচ্ছে ছোট মেয়েটা অনেক অসুস্থ, তো খালা একা একা তাকে নিয়ে পারছিল না, তাই মাকে পাঠিয়েছি। কি বলো? গতকালকেও তো তোমার সঙ্গে আমার কথা হয়েছে, তুমি তো আমাকে কিছু বলনি যে আমার খালা অসুস্থ বা খালাদের বাড়িতে কেউ অসুস্থ, মা গেছে, অথচ আমি কিছুই জানি না। তুমি আমাকে কিছু বললে না কেন? আরে আমি তো ওইটা ভেবে বলিনি। তুমি তো রাগ করো যে মারই এখন বয়স হয়েছে, মা যেন এখন বাড়ি ছেড়ে কোথাও না যায়। আর আমি তো জানতাম না যে তুমি হঠাৎ করে দেশে চলে আসবা। এটা জানলে তো অবশ্যই বলতাম। আসলে তুমি কষ্ট পাবার জন্য বলিনি। মা তো এখানে গিয়ে একটু হাতে মাতে কাজ টাজ করবে, সেই জন্য বলিনি। ও আচ্ছা, কিন্তু মার সঙ্গে তুমিও গেলেও তো পারতে, মাকে তুমি একা একা পাঠাইলা। আমি বলেছিলাম তোমার মাকে, কিন্তু তোমার মা তো নাছোড় বান্দা। তোমার মা কি আমার কোনো কথা শোনে? তোমার মা বলল যে বৌমা তুমি বাড়িতে থেকে সংসার সামলাও, আমি তো বেশি দিন থাকবো না, 2-4 দিন থেকে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আগে আমরা ভিতরে যাই, রেস্ট করি, তারপরে আমি আর তুমি একসঙ্গে যে খালাদের বাড়িতেও ঘুরে আসা হবে, আর মাকেও সঙ্গে নিয়ে আসতে পারবো। আরে তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি সবেমাত্র প্রবাস থেকে দেশে আসলা, তুমি আবার খালার বাড়িতে কেন যাবা? মা তো অনেকদিন কোথাও যায় না। মা কিছুদিন খালারে বাড়িতে থাক, তারপর না হয় আমি আর তুমি গিয়ে মাকে নিয়ে আসবো। তুমি এত চিন্তা কেন করছো? মা কি পরের বাড়িতে গেছে নাকি? মা তোমার খালার বাড়িতে গেছে। মা এখানে যেমন যত্নে থাকে, ওইখানেও ঠিক একইভাবে যত্নে থাকবে। তুমি মাকে নিয়ে একদম চিন্তা করো না। আচ্ছা, আমি মাকে নিয়ে চিন্তা করব না, এটা কি হয় বলো? মাকে না দেখলে আমার না ভালো লাগবে না। আচ্ছা যাই হোক, নাই 1-2 দিন পরে আমরা যাব। আচ্ছা শোনো না, তুমি তো অনেক দিন পরে দেশে আসলা, আর মা যদি বাড়িতে থাকে তাহলে আমারও তো একটু লজ্জা লজ্জা করবে তোমার সাথে সময় কাটাতে। কিছুদিন মা থাক, পরে না হয় দুজনে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে। তাহলে কি আমি এখানে দাঁড়িয়েই কথা বলবো নাকি ভিতরে যাইতে বলবো? চলো। বাবা, আমি তো অনেক বড় চিন্তায় পড়ে গেলাম, আর চিন্তায় চিন্তায় আমি একবার শেষ হয়ে যাচ্ছি বাবা। আরে তুই কিসের চিন্তা করিস? বাবা, তুমি এখনো বুঝতে পারোনি যে আমি কিসের চিন্তা করছি? সোহেল তো দেশে চলে আসছে। তুমি জানো সোহেল দেশে আসার পরেই তার মায়ের খোঁজ করছে। আমি তো তাকে মিথ্যা কথা বলছি যে তার মা তার খালার বাড়ি গেছে, কিছুদিন থাকবে। ও
ও যখন আর কিছুদিন পর বলবে আখি মা তো এখনো বাড়ি আসলো না, তখন আমি কি করব বাবা বলো? তখন তো আর মিথ্যা কথা বলতে পারবো না। তখন যদি সোহেল জানতে পেরে যায় যে তার মাকে আমরা এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, তখন তো ঘাড় ধাক্কা ধরে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। আর তা না হলে কি করবে জানো বাবা? আমাদের দুজনকে পুলিশে দিয়ে দিবে। তখন আমাদের বাবা মেয়ে সারাটা জীবন জেলের ঘান টানতে হবে। তুই তো ঠিকই বলছিস শ্যামা। আসলে সোহেল যদি জানতে পারে, নিশ্চিত আমাদের হয় জেল না হয় ফাঁসি। তাহলে এখন কি করি বলতো? বাবা এখন কি করবো সেটা তুমি আমাকে জিজ্ঞাসছো? তুমি আমার বাবা হয়ে যদি তোমার মাথায় বুদ্ধি না থাকে, আমি তোমার মেয়ে হয়ে বুদ্ধি বের করতে পাবো? ও বাবা, ওই একটু ভালো একটা বুদ্ধি বের করো না। কিভাবে কি করব? আমি তো পাগল হয়ে যাব। আর 2 দিন পরে দেখবা আমি স্ট্রোক করে মারা গেছি। শোন, বুদ্ধি তাহলে একটা আছে। ওর মাকে তো আমরা এই পথে থেকে সরাই দিছি। এখন সোহেলকে যদি আমরা এই পথ থেকে সরাই দিই তাহলে কেমন হয়? বাবা, বুদ্ধিটা তো তুমি একদম খারাপ দাওনি, অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছো। কিন্তু বাবা, সোহেলকে আমরা কিভাবে আমাদের পথ থেকে সরাবো? এই বুদ্ধিটা তোমার মাথায় আসছে না? শর্মা, বুদ্ধি একটা আছে। ও ও যখন ঘুমায় পড়বে, তখন রাত অনেক গভীর যখন হয়ে যাবে, তখন কি করবি জানিস? আমি বাজার থেকে ঘুমের ওষুধ এনে দেব, আর সেই ঘুমের ওষুধটা ওকে খাওয়ায় দিবি। দেখবি ও খালি ঘুম পাড়তেই থাকবে। আর সেই সুযোগে ওকে কি করব, তুই আর আমি মিলে ওকে বাড়ির পাশেই একেবারে চিন্তা কবর দিয়ে দিব। বুঝতে পেরেছি বাবা, তোমার কথাটা আমি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তার মানে ওকে প্রথমে আমরা ঘুমের বড়ি খাওয়ায়ে বেহুশ করব, তারপর ওকে জিন্দা কবর দেবো, তাই তো বাবা? হ্যাঁ, ঠিক আছে বাবা, তাহলে আর দেরি কেন করব? আজকে রাতেই হবে সোহেলের জন্য শেষ রাত। আর বাবা, তুমি দেরি না করে এক্ষুনি বাজারে যাবা। বাজারে গিয়ে ঘুমের ওষুধটা আমার কাছে এনে দিবা। তবে সোহেলকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আজকের রাতই হবে ওর জীবনের শেষ রাত। যতটুকু সময় ও বেঁচে থাকবে বাবা, ততটুকু সময় ওর সাথে আমি মিল তাল দিয়ে ঠিকই ওকে ম্যানেজ করে রাখবো। তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, তুই যা করবি আমি তো এটাই করবই। চল এখন, চলো বাবা। চল। আখি, আখি, হ্যাঁ বলো। এক গ্লাস পানি নিয়ে আসো তো। এই নাও। বসো। চলো না, কোথাও আমরা ঘুরতে যাই। এই রাতের বেলা কোথায় ঘুরতে যাব? পাগল হইছো? আরে এই যে পাশেই শুনছি ভালো ফুচকা বেচে, চলো না আমরা হাঁটতে হাঁটতে দুইজন যে ফুচকা খেয়ে আসি। শুধু ফুচকা খাইতে এত রাতে বের হবো? তুমি যদি আইসক্রিমও খাওয়াও তাহলে আমি যাব। সবই খাওয়াবো, কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে কেমন যেন পড়তেছে। কি হয়েছে তোমার? বুঝতে পারতেছি না, চোখটাও কেমন যেন লেগে আসতেছে। আমার মনে হচ্ছে কি তোমার শরীরটা একদম দুর্বল। তার চেয়ে ভালো তুমি একটু রেস্ট করো, আমরা কালকে কোথাও বের হবো। আরে না, আমার তো শরীরটা ভালোই ছিল, কিন্তু আরে তুমি আমার কথা শোনো না, তুমি একটু ঘুমাও। ঘুমিয়ে নিলেই তোমার শরীরটা ঠিক হয়ে যাবে। নাও শুয়ে পড়ো। আমার না অনেক ঘুম। সোহেল, এই সোহেল, যাক কাজ হয়ে গেছে। বাবা, বাবা, বাবা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। ও বাবা, 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 ও অজ্ঞান হয়ে গেছে। এখন এখন তাড়াতাড়ি চলো, ওকে আমরা এক্ষুনি চিন্তা করে দিয়ে দেবো।
আমার এই পথের কাটা তো শেষ। এখন আমরা শহরে চলে যাচ্ছি, আর কিছুদিনের মধ্যে এই সয় সম্পত্তি সব বিক্রি করে দেবো। বাবা, তোমাকে আরেকটা কথা বলি। আমি যে রাতুলকে ভালোবাসি, আমাকে কিন্তু রাতুলের সঙ্গে তুমি বিয়ে দিয়ে দিবা। অবশ্যই তোর পছন্দ করা ছেলে আমি অপছন্দ করতে পারি, আমি অবশ্যই তোকে ওই ছেলের হাতে তুলে দেবো। ঠিক আছে বাবা, চলো। কোথায় যাচ্ছ? বাবা, এত সহজেই এই সহায় সম্পত্তি বিক্রি করে শহরে চলে যাবে, মনের মানুষে বিয়ে করবে, কি করে ভাবলে? এটা আমরা হইতে দেব কোনো সময়ও না। বাবা, আমি এটা চোখে কি দেখছি? আমরা না এই বুড়িটাকে মেরে ফেলছিলাম, তাহলে এই বুড়িটা এখানে কিভাবে আসলো? আমি তো সেটাই ভাবছি, আমরা দুইজন মিলে ওকে তো মেরে ফেলছি, ও বাঁচলো কি করে? কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে। আর ইচ্ছে তোরে মতো দুই শয়তান আমাক মারি ফেলেছিস, সেটাই ভাবতেছিস যে আমি বাঁচলাম কি করে। খুব চিন্তা হচ্ছে তোরে, তাই না? হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে যে পথের কাঁটা তো দূর করে দিছি। তাহলে শোন, তোরে দুইজনের এই পথের কাঁটা কি করে সামনে আসলো। না, প্রবাস থেকে আসলাম, অথচ বাড়ির মধ্যে কেউ নাই। বাড়ির সবাই কোথায় গেছে? না, এখন অনেক গরম পড়ছে, তো নিশ্চয় বাগানে সবাই বসে রেস্ট নিচ্ছে। বাগানে গেলে অবশ্যই পরিবারের সবাইকেই পাবো। বাবা, শেষ। এখান থেকে চলো, কেউ দেখে ফেলার আগেই আমরা এখান থেকে কেটে পড়ি। মা, 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 ও মা, 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 সোহেল, তুই মা, সোহেল, চলো মা, এখানে আর এক মুহূর্তে না, আমার সঙ্গে চলো। সাবধানে। সোহেল, সোহেল তোকে বাঁচিয়েছে, কিন্তু সোহেল তোকে বাঁচিয়ে তো কোনো লাভ হয়নি, কারণ আমি আর আমার বাবা তো সোহেলকেও একবারে ওই উপরে পাঠিয়ে দিয়েছি। ও তাই? সোহেলকে উপরে পাঠাই দিছিস? তাহলে তো তোদের কোনো চিন্তা নেই, তোরা নিশ্চিন্তে বাস করতে পারবি, তাই না? তাহলে তোদের একটা চমক দেখাই, দেখবি না? হ্যাঁ দেখবো, কি চমক? আচ্ছা, একটু অপেক্ষা কর। সোহেল, এদিকে আয়। সোহেল, তুমি তুমি কিভাবে বেঁচে ফিরলা? হ্যাঁ, আমি কিভাবে বেঁচে ফিরলাম সেটা জানতে চাও? ও, তোমরা ভাবছো আমাকে তোমরা জিন্দা কবর দিয়ে দিছো আর আমি কখনোই ফিরে আসতে পারবো না, কিন্তু সেই সোহেল কিভাবে জিন্দা ফেরত আসলো, তাই না? তাহলে শুনবা আমি কিভাবে জিন্দা রইলাম? তাহলে শোনো।
আরে বেঈমান, শুধু তোদেরকে ভালো রাখার জন্য ওই দূরপ্রবাসে আমি এত কষ্ট করছি, আর দিন শেষে তোরা একজন প্রবাসীকে জিন্দা খবর দিয়ে দিলি। একজন প্রবাসীকে জিন্দা খবর দেওয়ার আগে তোদের বিবেকে এতটুকু বাঁচলো না? জানো মা, আমি প্রবাসে যাওয়ার আগে যে দালালের মাধ্যমে আমি প্রবাসে গিয়েছিলাম, সে দালাল আমাকে বলেছিল আমি ফ্রি ভিসায় যাচ্ছি, আমি ওই দেশে গিয়ে যে কাজ ইচ্ছা সেই কাজই করতে পারবো। আর এই কথা বলে আমার থেকে 1 লক্ষ টাকা বেশি নেয়, কিন্তু ওই দেশে আমাকে ফ্রি ভিসায় দেয়নি মা। ওই দেশে যে আমি একটা মালিকের হাতে পড়ি, সেই মালিক আমাকে দিনের পর দিন গাধার মতো খাটায়, ঠিক মতো খাইতেও দেয় না। আর যখনই টাকার কথা বলতাম, মাস শেষে বেতনের কথা বলতাম, আমাকে অনেক নির্যাতন করতো, আমাকে অনেক মারতো। জানো মা, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারি না। আমি সহ্য না করতে পেরে একদিন ওই জায়গায় থেকে পালিয়ে যাই। রাস্তায় ঘুরছি, পাগলের মতো না খেয়ে থাকছি। আমি না জানি কোনো কাজ, না জানি ওই দেশের ভাষা। হঠাৎ আমার এক বাঙালি ভাইয়ের সঙ্গে দেখা হয়, তার কাছে আমি আশ্রয় নিই। আমি ধীরে ধীরে একটা কাজ জোগাড় করি। আমি দিনের পর দিন পরিশ্রম করতে শুরু করি, সারাদিন ডিউটি করে, রাত্রে ওভার ডিউটি করে টাকা উপার্জন করি। এত কষ্ট করে টাকা উপার্জন করে যখন আমি দেশে পাঠাই, যখন আমি ফোন করে শুনি আমার মা ভালো আছে, আমার পরিবারের সবাই ভালো আছে, সবাই অনেক শান্তিতে আছে, আমার সকল কষ্ট দূর হয়ে যেত মা। আমি যে এত পরিশ্রম করি, এত কষ্ট করি, আমার সেগুলো মনে থাকতো না। আকিকে যখন আমি ফোন দিতাম, বলতাম আকি তুমি কেমন আছো, ভালো আছো, আমার মা কেমন আছে? ও বলতো ও অনেক ভালো আছে, আমার মাটাও অনেক ভালো আছে। আমার না বুকটা গর্বে ভরে যাইতো, আমার মনটা শান্ত হয়ে যাইতো। আমি ওই দূরপ্রবাসে এত কষ্ট করলেও আমার পরিবার তো ভালো আছে, আমার পরিবারের সবাইকে তো আমি ভালো রাখতে পারছি। কিন্তু আমি যখন প্রবাস থেকে আসলাম, এসেই দেখি ওরা দুজন মিলে আমার মাকে মেরে ফেলতেছে। আমার মাকে আমি বাঁচালাম, আর যখন আমি সত্য কথাগুলো ওদেরকে বলতে গেলাম, আর ওরা কি করলো, ওরা আমার মতো একজন প্রবাসীকে জিন্দা কবর দিল, যাদের জন্য এত কষ্ট করলাম, শরীরে রক্ত পানি করে টাকা উপার্জন করলাম, শুধু তোদেরকে ভালো রাখার জন্য। তোদের জন্য আমি কি করি? তুই যখন যেটা চাইছিস সেটা দিছি, যখন যা করতে বলছিস সেটাই করছি। হয়তো তোদের আগের দিনের কথা ভুলে গেছিস, তোরা ঠিক মতো খাইতে পারতি না, ঠিক মতো পড়তে পারতি না। তোর বাবা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত, এখন তোর বাবা সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়, তুই সুন্দর পোশাক পরে ঘুরে বেড়াস, ভালো মন্দ খাস, ভালো ভালো গহনা পরিস। অথচ যে প্রবাসীর টাকায় তুই আরাম আয়েশ করিস, সেই প্রবাসীকে জিন্দা কবর দিতে তুই একটুবার পিছু পা হইলি না। আমার তো ইচ্ছা করছে তোর বুকটা ছিঁড়ে দেখতে, যে ওই জায়গায় কোনো মানুষ বাস করে নাকি কোনো অমানুষ বাস করে। আমার তো মনে হয় ওই জায়গায় কোনো মানুষ বাস করে না, ওই জায়গায় বাস করে কোনো অমানুষ। যদি কোনো মানুষ বাস করতো তাহলে এমন কাজটা তুই করতে পারতি না। আরে বাড়িতে একটা কুকুর পুষলেও তো তার প্রতি মায়া হয়। আর যে মানুষটা তোকে ভালো রাখার জন্য এত কিছু করলো, আর সেই মানুষটাকে তুই জিন্দা কবর দিলি। আর জিন্দা কবর দিয়ে ভাবছিস আমার এতদিনের কষ্টের টাকা, আমার বাড়ি ঘর সবকিছু নিয়ে তুই সুখে থাকবি? না, তুই সুখে থাকতে পারবি না, কারণ আমি তোকে সুখে থাকতে দিব না। তুই আমাকে জিন্দা কবর দিছিস না, আমিও তোকে জিন্দা কবর দিব। তোর বাবা আর মেয়েকে আমিও জিন্দা কবর দিব। তারপর তুই বুঝতে পারবি একজন মানুষকে জিন্দা কবর দিলে তার কতটা কষ্ট হয়। সোহেল, তুমি এসব কি বলছো? আমি না হয় তোমাদের সাথে একটু অন্যায় করে ফেলছি, কিন্তু আমার বাবা যদি আমাকে প্রশ্রয় না দিত, আমি কখনোই অন্যায়টা করতে পারতাম না। সোহেল, মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি সোহেল, আমি এই জঘন্যতম কাজ আর কখনোই করব না। আমাকে তোমরা এত বড় শাস্তি দিও না।
তুই কি ভাবছিস আমাদের সামনে এসে তুই ন্যাকা কান্না করবি আর আমি তোদের ন্যাকা কান্না বলে ক্ষমা করে দিব? না, তোরা দুজন আমাকে জিন্দা কবর দিছিস না, তোদের দুজনকেও আজ আমি জিন্দা কবর দিব। চল সোহেল, চল। সোহেল আমার কথা শোনো।